সময়টা খ্রিস্টীয় সপ্তম শতক। মারা গিয়েছেন গৌড় তথা বাংলার প্রবল পরাক্রান্ত সার্বভৌম মহারাজা শশাঙ্ক। কিন্তু তার মৃত্যুর পরেই সারা বাংলা জুড়ে শুরু হলো এক নিদারুণ অরাজকতা। আনুমানিক 650 থেকে 750 অব্দ পর্যন্ত প্রায় 1 শতকের জন্য বাংলায় নেমে এলো মাৎসন্যায়ের কাল। ভাবছ নিশ্চয়ই যে আজ হঠাৎ করে মাৎসন্যায় নিয়ে কথা বলছি কেন? বলবো, তবে তার আগে তোমরা কি বলতে পারবে শশাঙ্ক পরবর্তী অরাজক পরিস্থিতিকে বোঝাতে কেন মাৎসন্যায় শব্দটি ব্যবহার করা হচ্ছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আসলে জলের মধ্যে একটা বড় মাছ যেমন করে ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি সেই সময় বাংলাতেও চলেছিল ছোটর উপর বড়র, দুর্বলের উপর সবলের অত্যাচার। এরপর অবশ্য যুগ বদলেছি আমরাও, কিন্তু যেটা পাল্টায়নি সেটা হলো শক্তিহীনের প্রতি বলবানের দম্ভ, যার প্রতিফলন দেখা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে। সেই সময় আন্তর্জাতিক ক্ষেত্রে মাথা চাড়া দিয়েছিল উপনিবেশবাদের এক অভিনব রূপ, যার পোশাকি নাম নয়া উপনিবেশবাদ। কিন্তু আসলে কি এই নয়া উপনিবেশবাদ, আর এর বৈশিষ্ট্যগুলি বা কি কি? সেসব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের মন দিয়ে শুনতে হবে আজকের এই ক্লাস। প্রথমে চলো দেখে নেওয়া যাক কাকে বলে নয়া উপনিবেশবাদ। তবে সে কথায় যাওয়ার আগে এটা তোমাদের বলে রাখা দরকার যে আপাত দৃষ্টিতে আমরা বর্তমানে কোথাও ঔপনিবেশিক সাম্রাজ্যের কোনো চিহ্ন না দেখতে পেলেও প্রকৃত অর্থে তা অবলুপ্ত হয়েছে কিনা সে বিষয়ে পণ্ডিত মহলে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। আর এ সূত্রে আমরা যদি একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বের দিকে চোখ রাখি, তাহলে সেখানেও দেখতে পাবো যে এই পর্বে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী দুটি দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। বিশ্বের এই দুই মহাশক্তি, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, এই সময় থেকে অর্থনৈতিক সাহায্যদানের মাধ্যমে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদকেই বলে নয়া উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজম, যার অপর নাম হলো ডলার সাম্রাজ্যবাদ।
1960-এর দশকে ঘানার প্রাক্তন রাষ্ট্রপতি কে নক্রুমা প্রথম এই নিও কলোনিয়ালিজম কথাটিকে ব্যাপক অর্থে প্রয়োগ করেছিলেন। এবার আলোচনা করব নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি নিয়ে। আর এ প্রসঙ্গে প্রথমে যে পয়েন্টটির কথা বলবো তা হলো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আসলে কি জানো, গত শতাব্দীতে পরাধীনতার শৃঙ্খল ভেঙে সদ্য স্বাধীনতার আলো দেখা দেশগুলির অর্থনৈতিক কাঠামো ছিল অত্যন্ত দুর্বল। কাজেই তারা বাধ্য হতো অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশগুলির কাছে আর্থিক সাহায্য নিতে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সাহায্যকারী নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলি দুর্বল দেশের অর্থনৈতিক কাঠামো, আমদানি রফতানি, শুল্কের হার ইত্যাদির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা শুরু করে। আসা যাক নেক্সট পয়েন্টে, অদৃশ্য অর্থনৈতিক শোষণ। তোমরা ভাবছ নিশ্চয় যে এক্ষেত্রে অদৃশ্য কথাটা কেন ব্যবহার করা হচ্ছে। আসলে নয়া ঔপনিবেশিক রাষ্ট্রগুলি আর্থিক সাহায্যের অছিলায় সুকৌশলে দুর্বল রাষ্ট্রগুলিকে অর্থনৈতিকভাবে শোষণ করতে থাকে। ফলে লোকচক্ষুর আড়ালে সেই পিছিয়ে থাকা দেশগুলি পরিচালিত হয় ঔপনিবেশিক শক্তির অঙ্গুলি হেলনে। অবশ্য শুধু অর্থনীতির কথাই বা কেন বলছি, নয়া উপনিবেশবাদের আগ্রাসন থেকে তো বাদ যায় না অনুন্নত ও উন্নয়নশীল দেশের শাসনতন্ত্র। বিশ্ব রাজনীতির চূড়ায় বসে থাকা কোনো রাষ্ট্র সদ্য স্বাধীন একটি দেশের শাসন ব্যবস্থাকে গ্রাস করতে থাকে ধীরে ধীরে। কোনো কোনো ক্ষেত্রে বল প্রয়োগ করে, কোথাও বা নাশকতামূলক কার্যকলাপের মাধ্যমে তারা এমন এক ধরনের পুতুল সরকার স্থাপন করতে উদ্যোগী হয় যে সরকার এই সমস্ত শক্তির অনুগত তো হবে, এমনকি এদের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেবে না। নিও কলোনিয়ালিজমের পরবর্তী বৈশিষ্ট্যটি হলো শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ। এক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্রগুলি অনবরত অনুন্নত রাষ্ট্রের শাসকদের প্রভাবিত করার জন্য চেষ্টা করতে থাকে। আর কেবল তাই নয়, সেসব দেশের প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদেরও হাতে আনার চেষ্টা করে তারা। আসবো পরের পয়েন্টে। আচ্ছা, তোমরা কি জানো যে নয়া উপনিবেশবাদকে কিন্তু মুখোশে ঢাকা সাম্রাজ্যবাদও বলা হয়? কারণ এই ধরনের উপনিবেশবাদে কখনোই সরাসরি কোনো সাম্রাজ্য স্থাপন করা হয় না, বরং বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান,
সমরাস্ত্র সরবরাহ, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সাহায্যদানের মাধ্যমে মূলত সাম্রাজ্যবাদী দেশগুলি থাবা বসায় দুর্বল রাষ্ট্রের উপরে। এবার চোখ রাখার পালা পরবর্তী বৈশিষ্ট্যের দিকে। দেখো, এমন কিছু দেশ আছে যারা স্বাধীনতার পরেও ভীষণভাবে বৈদেশিক পুঁজির উপর নির্ভরশীল ছিল। ফলে সেই সকল দেশের জাতীয় সম্পদের এক বৃহৎ অংশই রয়ে যেতে থাকলো নয়া উপনিবেশবাদী শক্তির নিয়ন্ত্রণাধীনে। আবার যদি আমরা মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতির দিকে নজর দিই, তাহলে সেখানেও দৃশ্যটা একই। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে বাজার অর্থনীতি প্রথমে চীন এবং রাশিয়ার হাত ধরে প্রবর্তিত হলেও পরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু হয়ে ওঠে এর হর্তা-কর্তা, বিধাতা। এবার আমেরিকা পরিচালিত এই মার্কেট ইকোনমির ক্ষতিকর দিকগুলির বিরুদ্ধে কিভাবেই বা মোকাবিলা করত অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলি? নয়া উপনিবেশবাদের প্রভাবে পশ্চিমী রাষ্ট্রগুলি ফুলে ফেঁপে উঠলেও অনগ্রসর দেশগুলি কিন্তু রয়ে গেল সেই একই তিমিরে। নিও কলোনিয়ালিজমের বৈশিষ্ট্য আলোচনা এখানে শেষ নয়। এখনো বাকি আছে আরও একটা ভাইটাল ক্যারেক্টারিস্টিক, যা হলো সামরিক জোট গঠন ও নিয়ন্ত্রণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ন্যাটো, সিয়াটো, সেন্টো, অ্যানজাস ইত্যাদি সামরিক মোর্চা গঠনের মাধ্যমে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রসমূহ যেমন অপেক্ষাকৃত দুর্বল দেশের উপর সামরিক নিয়ন্ত্রণ কায়েম করে, তেমনি সেসব দেশে নির্মাণ করে নিজেদের সামরিক ঘাঁটিও। আর এসবের পেছনে মূল উদ্দেশ্য একটাই, তা হলো নিজেকে বিশ্ব রাজনীতির একেবারে শিখরে প্রতিষ্ঠিত করা। এবার আলোচনায় ইতি টানব, তবে তার আগে যেটা না বললেই নয় তা হলো নয়া উপনিবেশবাদের যেমন বেশ অনেকগুলি নেতিবাচক প্রভাব আছে, তেমনি আবার সামান্য হলেও রয়েছে কিছু সুফলও। তবে এই ভালো আর কতটুকুই বা? আসল কথা তো এটাই যে নিও কলোনিয়ালিজম হলো স্বাধীনতা ও মানবতার শত্রু স্বরূপ। ঘানার প্রাক্তন রাষ্ট্রপতি কে নক্রুমার ভাষায়, A state in the grip of neo-colonialism is not master of its own destiny. It is this factor which makes neo-colonialism such a serious threat to world peace.